নমস্কার। বিপ্লবী ঋষি মহাযোগী শ্রী অরবিন্দের জন্ম সার্ধ শতবর্ষে শ্রী অরবিন্দ সোসাইটি হাইলাকান্দি কেন্দ্রের নিবেদন মোট 12টি পর্বের একটি বক্তৃতামালা। আমাদের আমন্ত্রিত বক্তা শ্রী অরবিন্দের অন্যতম অনুরাগী অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী মহাশয়। 15ই আগস্ট 2021 ইংরাজি থেকে শুরু করে প্রতি মাসের 15ই তারিখে একটি করে বক্তৃতানুষ্ঠান হয়ে এই বক্তৃতামালার অনুষ্ঠান শেষ হবে 15ই জুলাই 2022 সাল। শ্রী অরবিন্দের জীবন ও দর্শনকে সহজভাবে এক এক করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। আমরা জানি মানব চৈতন্যের বিকাশ ও বিবর্তন শ্রী অরবিন্দ দর্শনের মূল কথা। আমরা এও জানি যে শ্রীমা বলেছিলেন, যতদিন না এই পৃথিবীর শেষ মানুষটির চেতনা দিব্য চেতনায় রূপান্তরিত হচ্ছে ততদিন আমাদের আন্দোলন থামবে না। অর্থাৎ শ্রী অরবিন্দ দর্শনকে উপলব্ধির মাধ্যমে এই পৃথিবীর মানুষের চৈতন্যের বিবর্তনটা একটা আন্দোলন। এই আন্দোলনকে তাই জনমুখী করার প্রয়োজনীয়তা রয়েছে। যে প্রয়োজনীয়তার তাগিদকে মাথায় রেখেই শ্রী অরবিন্দ দর্শনকে জনমুখী করার লক্ষ্যে আমাদের এই নিবেদন। করোনার অতিমারির এই বিপত্তিকে সুযোগ হিসাবে সব্যবহার করে বৈদ্যুতিন মাধ্যমে ভর করে আমরা সকল মানুষের কাছে সহজে পৌঁছে দেবার ইচ্ছে রাখছি। আমাদের এই প্রয়াসের মাধ্যমে যদি অন্তত কিছু লোকের মধ্যেও চৈতন্যের বিবর্তনের শঙ্কা সঞ্চারিত হয়, অন্তত কিছু লোকের মধ্যেও মানব একতার বার্তা পৌঁছায়, আমরা জানব আমাদের প্রয়াস সার্থক হয়েছে। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সাথে থাকবেন, আগামী প্রতিটি অনুষ্ঠানেও আপনাদের সকলকে পাব এই আশা রাখছি। যে কথাটা বলছিলাম, চৈতন্যের বিবর্তন একটা আন্দোলন এবং এই আন্দোলনে আপনারা সবাই আমাদের সহযাত্রী। শ্রী অরবিন্দ সোসাইটির আসাম রাজ্যিক কমিটির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানমালায় আপনাদের সবাইকে সুস্বাগতম। শ্রী অরবিন্দ সোসাইটির আসাম রাজ্যিক কমিটির সভাপতি ডাক্তার নির্মলকান্তি ভট্টাচার্য মহাশয় আমাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী মহাশয়ের আজকের বক্তৃতার মূল বিষয় ক্যামব্রিজ থেকে কলকাতা, জীবিকার সন্ধানে। নমস্কার। শ্রী অরবিন্দ সার্ধ শতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীমা ও শ্রী অরবিন্দের চরণে আমার প্রণাম। যারা আজকে আমার সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন তাদের সকলকে আমার শুভেচ্ছা। এই অনুষ্ঠানের আয়োজক শ্রী অরবিন্দ সোসাইটি হাইলাকান্দি কেন্দ্রের সকল কর্মকর্তা সদস্যদেরকে আমার শুভেচ্ছা। শ্রী অরবিন্দ সোসাইটি আসাম রাজ্য কমিটির পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান হচ্ছে। আসাম রাজ্য কমিটির সকল কর্মকর্তা, সকল সদস্যদেরকে আমার শুভেচ্ছা। শ্রী অরবিন্দ জীবন ও দর্শন শীর্ষক এই বক্তৃতামালার প্রথম বক্তৃতা আজ, যার বিষয় কেমব্রিজ থেকে কলকাতা, জীবিকার সন্ধানে। যে বিষয়গুলোকে লক্ষ্য রেখে এই বক্তৃতামালা সাজানো হয়েছে তাকে মূলত দুটো খণ্ডে ভাগ করা যায়। প্রথম খণ্ডটি হচ্ছে শ্রী অরবিন্দের জীবন এবং দ্বিতীয় খণ্ডটি হচ্ছে শ্রী অরবিন্দের দর্শন। কারণ শ্রী অরবিন্দের জীবন না জানলে তার দর্শন জানা অসম্পূর্ণ থাকে এবং তার দর্শন না জানলে শ্রী অরবিন্দকে জানা অসম্পূর্ণ
থেকেই যাবে। তাই এই কথাগুলোকে মাথায় রেখে দুটি খণ্ডে 12টি বক্তৃতামালার প্রথম 1, 2 বা 3টি খণ্ডে 3টি পর্বে শ্রী অরবিন্দের জীবন নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তীতে তার দর্শন নিয়ে আলোচনা করা হবে। বক্তৃতা শুরু করার আগে একটা কথা বলতে চাই, একটা স্তোত্রর একটা লাইন বলতে চাই, শ্রী অরবিন্দ স্তোত্র, একটা গান, যে গানটা করেছিলেন প্রখ্যাত সঙ্গীত স্রষ্টা, সুরস্রষ্টা, শিল্পী এবং বিশিষ্ট শ্রী অরবিন্দ অনুরাগী দিলীপ কুমার রায়, যিনি দ্বিজেন্দ্রলাল রায়ের সুযোগ্য পুত্র এবং পরবর্তীতে শ্রী অরবিন্দ ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে যিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে পুনেতে হরিকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। দিলীপ কুমার রায় তার একটি বাংলাতে গাওয়া একটি অরবিন্দ স্তোত্রতে গেয়েছিলেন, তার একটি লাইন আমি বলছি। তব মহিমোজ্জ্বল আলোকিত পরশে চৈত পুরুষ মম জাগ্রত পরশে নম যুগীশ্বর শ্রী অরবিন্দে। গানের সেই লাইনটিকে আরেকবার উচ্চারণ করে আমিও বলতে চাই, নম যুগীশ্বর শ্রী অরবিন্দে। প্রত্যেকটা মানুষের জীবনে দুটি খোঁজ থাকে, একটি জীবিকার খোঁজ, অপরটি জীবনের খোঁজ। কখনো কখনো জীবিকার খোঁজ এত বিশাল হয়ে যায় যে জীবনের খোঁজ একেবারেই ম্লান হয়ে পড়ে। আবার কখনো কখনো কারো কারো জীবনে, মহাপুরুষদের জীবনে বিশেষ করে, জীবনের খোঁজটা এত বিশাল ব্যাপ্তি পায় যে জীবিকার খোঁজ গৌণ হয়ে যায়। শ্রী অরবিন্দের জীবনে জীবিকার খোঁজ তাই খুবই গৌণ, কেন তার জীবনের খোঁজটা এত ব্যাপ্তি পেয়েছিল, এত বিশালত্ব পেয়েছিল। তাই খুব সংক্ষেপে একটি পর্বের মাধ্যমে শ্রী অরবিন্দের কেমব্রিজ থেকে কলকাতা জীবিকার খোঁজ পর্বটিকে সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। এই পর্বের আলোচনা তাদের জন্য দরকার, বিশেষ করে তাদেরকে উদ্দেশ্য করে সাজানো হয়েছে যারা এখনো অবধি শ্রী অরবিন্দ জীবন এবং দর্শন সম্বন্ধে সম্যক ধারণা করতে পারেননি। এই না করতে পারার একটা বিশেষ কারণ আছে। সেই কারণটি হলো শ্রী অরবিন্দ ধর্মগুরু নন। ধর্মগুরুরা যেভাবে সহজে মানুষের কাছে পৌঁছে যান, ধর্মগুরু না হবার সুবাদে শ্রী অরবিন্দ দর্শন এবং জীবন মানুষের কাছে সহজে পৌঁছায়নি। তার জন্মের 150 বছর, আজ সার্ধ শতবর্ষেও তার দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। যদিও সারা ভারতবর্ষে শ্রী অরবিন্দ অধ্যয়ন কেন্দ্র আছে, সারা পৃথিবীতে শ্রী অরবিন্দ অধ্যয়ন কেন্দ্র আছে, আমেরিকার প্রত্যেকটি প্রদেশে একটি করে শ্রী অরবিন্দ অধ্যয়ন কেন্দ্র আছে এবং এই কেন্দ্রগুলো নিজেদের মতো করে শ্রী অরবিন্দ জীবন দর্শন প্রচারের জন্য কাজ করে যাচ্ছে। তারপরেও শ্রী অরবিন্দের জীবন এবং দর্শন একটা অভিজাত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থেকে গেছে। একেবারে গ্রামে গ্রামান্তরে সাধারণ মানুষের কাছে তার দর্শনটা পৌঁছায়নি। এই দিকটাকে লক্ষ্য রেখে এই 12টি বক্তৃতামালার মধ্যে দিয়ে শ্রী অরবিন্দের জীবন এবং দর্শনকে সাধারণ মানুষের কাছে তুলে ধরার একটা প্রয়াস করা হচ্ছে। প্রথমে একটি বা দুটি পর্বের মধ্যে দিয়ে আমার সঙ্গে যারা আছেন দর্শক শ্রোতা, তাদেরকে শ্রী অরবিন্দের জীবন সম্বন্ধে সম্যক ধারণা দিয়ে তাদেরকে সাথে করে শ্রী অরবিন্দ দর্শনে খানিক বিচরণ করার চেষ্টা করব। যে কথাগুলো আজকের এই পর্বে বলবো, সেই কথাগুলোর মধ্যে কোনো দর্শন নেই। কেন? এখানে শ্রী অরবিন্দের
জীবনের একটা অংশ খুব সংক্ষেপে আলোচনা করা হবে, ফলে দর্শন এখানে থাকবে না। মূলত কিছু ইতিহাস এবং গল্পচ্ছলে কিছুটা ঘটনা এখানে উপস্থিত করা হবে, যাতে সাধারণ দর্শক শ্রোতারা শ্রী অরবিন্দের জীবন সম্বন্ধে আকর্ষিত হন এবং তাদের সেই আকর্ষণ ক্রমে তাদেরকে শ্রী অরবিন্দ দর্শন জানার জন্য উদ্বুদ্ধ করে। 1872 সালের 15ই আগস্ট শ্রী অরবিন্দের জন্ম বর্তমান পশ্চিমবঙ্গের কোন নগরে। তার বাবা বর্তমান বাংলাদেশের রংপুর জেলার সিভিল সার্জন হওয়ার সুবাদে, কৃষ্ণধন ঘোষ সিভিল সার্জন হওয়ার সুবাদে শ্রী অরবিন্দের 5 বছর অবধি বয়স বর্তমান বাংলাদেশের রংপুরে কেটেছে। শ্রী অরবিন্দের মা স্বর্ণলতা দেবী ছিলেন তৎকালীন বিশিষ্ট সমাজ সংস্কারক এবং ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সংস্কারে অনুপ্রাণিত রাজনারায়ণ বসুর কন্যা। লরেটো কনভেন্টে 2 বছর পড়াশোনা করে 7 বছর বয়সে কৃষ্ণধন ঘোষ শ্রী অরবিন্দকে একেবারে বিদেশি আদব কায়দায় পড়াশোনা করিয়ে সাহেব বানানোর জন্য ইংল্যান্ডে পাঠিয়ে দেন। সেখানে প্রথমে কিছুদিন ম্যানচেস্টারের এক ইংরাজ পরিবারে ব্যক্তিগতভাবে তিনি পড়াশোনা করেন এবং 1884 সালে শ্রী অরবিন্দ লন্ডনের সেন্ট পল স্কুলে ভর্তি হন। 1890 সালে ক্যামব্রিজের কিংস কলেজে ভর্তি হন এবং 2 বছর সেই কলেজে পড়াশোনা করেন। 1892 সালেই শ্রী অরবিন্দ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ চলা অবস্থায় ইচ্ছাকৃতভাবে ঘোড়া চড়ায় অনুপস্থিত থেকে শ্রী অরবিন্দ চূড়ান্তভাবে সিভিল সার্ভিস পরীক্ষায় অকৃতকার্য হন, ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না করার উদ্দেশ্যকে সামনে রেখে। সেই সময়ে লন্ডনে গায়কোয়াড়ের মহারাজা, বরোদার মহারাজা গায়কোয়াড়ের সঙ্গে শ্রী অরবিন্দের দেখা হয় এবং শ্রী অরবিন্দ বরোদার মহারাজার অধীনে একটা চাকরি জোগাড় করে 1893 সালে বরোদাতে চলে আসেন। 1893 সাল ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর। ওই বছরে 2জন ভারতীয় মনীষী বিদেশ যাত্রা করেছিলেন এবং সুনাম অর্জন করেছিলেন। তাদের একজন স্বামী বিবেকানন্দ, যিনি শিকাগোতে তার ভাষণ দিয়ে হিন্দু ধর্মকে সমগ্র বিশ্বের কাছে পরিচিতি দিয়েছিলেন, এবং দ্বিতীয়জন মহাত্মা গান্ধী, যিনি দক্ষিণ আফ্রিকা যাত্রা করেছিলেন। ঠিক একই বছরে অন্য একজন ভারতীয় বিপরীতমুখী একটি যাত্রা করেছিলেন, তিনি শ্রী অরবিন্দ, যিনি 14 বছরের ইংল্যান্ড এর তার বসবাসের পাট চুকিয়ে চিরদিনের জন্য ভারতবর্ষে ফিরে এসেছিলেন। যে কথাটা এখানে উল্লেখযোগ্য, বরোদার রাজার সাথে, মহারাজার সাথে, গায়কোয়াড়ের সাথে লন্ডনে শ্রী অরবিন্দের যোগাযোগটা একটা তাৎপর্য বহন করে। তার কারণ শ্রী অরবিন্দ বরোদার মহারাজা গায়কোয়াড় ভারতীয় স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। 1893 সালে শ্রী অরবিন্দ বরোদায় চলে আসার পর মোট 13 বছর বরোদাতে চাকরি করেন বরোদার মহারাজার অধীনে। প্রথমে তার রাজস্ব বিভাগে, পরে বরোদা কলেজে অধ্যাপক হিসাবে এবং তারও পরে বরোদা কলেজের উপাধ্যক্ষ হিসাবে কাজ করেন। ইংল্যান্ডে থাকা অবস্থায় শ্রী অরবিন্দ যেহেতু তার বাবার ইচ্ছানুসারে বিদেশি আদব কায়দায় বড় হচ্ছিলেন, তার ভারতীয় কৃষ্টি সংস্কৃতি জানার কোনো সুযোগ ছিল না। বরোদার এই 13 বছরে অরবিন্দ তার নিজের সেই অপূর্ণতা পূর্ণ করেন। সংস্কৃত এবং আরও অনেক ভারতীয় ভাষায়
জ্ঞান লাভ করে ভারতীয় সভ্যতা সংস্কৃতি সম্বন্ধে একটা বিশেষ ধারণা তিনি লাভ করেন। শ্রী অরবিন্দের জীবনে বরোদার এই 13 বছর কাল তাই একটা বিশেষ অবদান রাখে। এই 13 বছর কালে তিনি ভারতবর্ষকে জেনেছিলেন, ভারতীয় সভ্যতা সংস্কৃতি সম্বন্ধে তার সম্যক ধারণা হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ হয় এবং 1906 সালে অরবিন্দ বরোদা ত্যাগ করে কলকাতায় চলে আসেন এবং বেঙ্গল ন্যাশনাল কলেজে জয়েন করেন। বরোদা থাকাকালীন সময়েই শ্রী অরবিন্দ প্রত্যক্ষ রাজনীতিতে ক্রমে জড়িয়ে পড়েছিলেন এবং মোট 8 বছর 1902 থেকে 1910 তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন এবং এই 8 বছরের শেষের 4 বছর ছিল তার সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ, বিশেষ করে কলকাতা থাকা অবস্থায়। 1906 সালে শ্রী অরবিন্দের কলকাতা প্রত্যাবর্তন, বেঙ্গল ন্যাশনাল কলেজে যোগদান অধ্যাপক হিসাবে এবং 1906 থেকে 1910 এই 4 বছর তার কলকাতায় অবস্থান ভারতীয় ইতিহাসে এক নূতন অধ্যায়ের সূচনা করেছিল, যে অধ্যায় সবার অলক্ষ্যে শ্রী অরবিন্দের জীবনেও আরেক অধ্যায়ের সূচনা করে দিয়েছিল। মহাত্মা গান্ধী তখনও দক্ষিণ আফ্রিকা থেকে ফেরেননি। কংগ্রেস একটা দিশাহীন অবস্থায় তখন চলছিল। ঠিক এইরকম সময়ে শ্রী অরবিন্দ কংগ্রেসে যোগ দেন এবং খুঁচিয়ে খুঁচিয়ে কংগ্রেসের মধ্যে স্বরাজের দাবিকে কংগ্রেসের দাবি হিসাবে প্রতিষ্ঠা করতে সমর্থ হন। কংগ্রেস জোর দিয়ে বলতে শুরু করে, আমাদের সম্পূর্ণ স্বরাজ চাই। 1906 সালে কংগ্রেস অধিবেশনেও যোগ দেন শ্রী অরবিন্দ, কিন্তু 1907 সালে কংগ্রেস নরম এবং চরমপন্থী দুটি দলে বিভক্ত হয়ে গেলে শ্রী অরবিন্দ বাল গঙ্গাধর তিলককে সমর্থন করে চরমপন্থীদের পক্ষ নেন। পরবর্তীতে তিনি পুনে, বরোদা, বোম্বে সহ গোটা দেশ ঘুরে বেড়ান জাতীয় আন্দোলনকে, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে। 1907 সালে তিনি বন্দে মাতরম পত্রিকা প্রকাশ শুরু করেন মানুষকে স্বদেশী ভাবনায় উদ্বুদ্ধ করার জন্য। 1908 সালের মে মাসে মুজাফফরপুর বোমার মামলা, যেটা আলিপুর বোমার মামলা হিসাবে বেশি পরিচিত, সেই মামলায় শ্রী অরবিন্দকে বন্দী করা হয় এবং তাকে জেল হাজতে নিক্ষেপ করা হয়। 1 বছর কারাবাসের পর শ্রী অরবিন্দ জেল থেকে মুক্তি পান এবং 1909 সালে তিনি কর্মযুগিন ও ধর্ম নামে দুটি পত্রিকা যথাক্রমে ইংরেজি এবং বাংলাতে প্রকাশ শুরু করেন, যে পত্রিকাগুলোর উদ্দেশ্য ছিল সাধারণ ভারতবাসীকে ভারতীয় স্বদেশ চেতনায় উদ্বুদ্ধ করা। 1910 সালে শ্রী অরবিন্দ কলকাতা ছেড়ে ফরাসি শাসনাধীন প্রথমে পন্ডিচেরি এবং পরে ফরাসি শাসনাধীন প্রথমে চন্দননগর এবং পরে পন্ডিচেরিতে চলে যান সক্রিয় রাজনীতি থেকে অংশগ্রহণ করে, এবং শ্রী অরবিন্দের জীবনে শুরু হয়েছিল আরেক নতুন অধ্যায়। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রতিস্থাপন শ্রী অরবিন্দকে কলকাতা চলে আসতে অনুপ্রেরণা যোগায় এবং 1906 সালের 15ই আগস্ট শ্রী অরবিন্দ বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসাবে যোগ দেন। ওই সময়ে রাজা সুবোধ মল্লিক বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে 1 লক্ষ টাকা দান করেন এবং তার এই দানের সঙ্গে শর্ত বেঁধে দেন যে বেঙ্গল ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠার পর অরবিন্দ ঘোষকে অধ্যাপকের পদে চাকরি দিতে হবে মোট 150 টাকা মাসিক বেতনে, যে সময় শ্রী অরবিন্দ বরোদাতে মাসিক 750 টাকা বেতন পেতেন। বরোদা কলেজের বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসেবে শ্রী অরবিন্দ কাজ করছিলেন, সঙ্গে কাজ চলছিল বন্দে মাতরম পত্রিকার। ভারতীয় সাধারণ মানুষকে জাতীয় আন্দোলনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বন্দে মাতরম পত্রিকা প্রকাশ হচ্ছিল।
ঠিক ওই সময় খবর আসে জাতীয়তাবাদী মন্তব্যের জন্য, বন্দে মাতরম পত্রিকায় তার জাতীয়তাবাদী মন্তব্যের জন্য শ্রী অরবিন্দকে গ্রেপ্তার করা হতে পারে। 2 আগস্ট 1907 সালে শ্রী অরবিন্দ তাই বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। মামলার নিষ্পত্তি হলে ওই বছরই সেপ্টেম্বর মাসে শ্রী অরবিন্দ আবার বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষ হিসাবে যোগ দেন। কিন্তু পরবর্তীতে 1908 সালে মুজাফফরপুর বোমার মামলায় শ্রী অরবিন্দকে জেল হাজতে নিক্ষেপ করা হলে বেঙ্গল ন্যাশনাল কলেজের কর্তৃপক্ষের অনুরোধে শ্রী অরবিন্দ স্থায়ীভাবে বেঙ্গল ন্যাশনাল কলেজের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন 1908 সালে। 2 আগস্ট 1907 সালে বন্দে মাতরম মামলায় শ্রী অরবিন্দের জেল হবার সম্ভাবনা দেখা দিলে শ্রী অরবিন্দ যখন বেঙ্গল ন্যাশনাল কলেজ থেকে প্রাথমিকভাবে ইস্তফা দেন, সেই পরিপ্রেক্ষিতে 22 আগস্ট কলেজ চত্বরে ছাত্রছাত্রীরা এক প্রতিবাদী সভা আয়োজন করে এবং শ্রী অরবিন্দের ইস্তফার জন্য দুঃখ প্রকাশ করে। তাদের অনুরোধে, কলেজের শিক্ষক শিক্ষয়িত্রীদের অনুরোধে 23 আগস্ট শ্রী অরবিন্দ বেঙ্গল ন্যাশনাল কলেজে একটি ভাষণ দেন, যে ভাষণের মধ্যে তিনি উল্লেখ করেন, দেশমাতৃকার সেবায় এমন একটা সময় এসছে যখন কোনো কিছুই তার থেকে প্রিয় নয়, যখন আমাদের সকল কর্ম তার উদ্দেশ্যে উৎসর্গিত হওয়া দরকার। বেঙ্গল ন্যাশনাল কলেজের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রীদের উদ্দেশ্যে দেওয়া শ্রী অরবিন্দের ভাষণের এই কথাগুলো বিশেষ তাৎপর্য বহন করে। 1906 থেকে 1910 এই 4 বছর শ্রী অরবিন্দের কলকাতা অবস্থানকালে বহু গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটা বিশেষ ঘটনা হলো জাতীয় শিক্ষা পর্ষদের কর্মকাণ্ডকে বিস্তার করা। 11 মার্চ 1906 সালে মোট 96 জন প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে জাতীয় শিক্ষা পর্ষদ স্থাপিত হয়। এই 96 জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুবোধচন্দ্র মল্লিকের মতো আরো অনেক মনীষীরা। বেঙ্গল ন্যাশনাল কলেজ জাতীয় শিক্ষা পর্ষদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, যা সারা দেশে এক উন্নততর শিক্ষা ব্যবস্থার প্রসারে কাজ শুরু করে। বেঙ্গল ন্যাশনাল কলেজের উদ্যোগে, জাতীয় শিক্ষা পর্ষদের উদ্যোগে ঢাকা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, দিনাজপুর ইত্যাদি অঞ্চলে শিক্ষা ব্যবস্থার প্রসারে স্কুল স্থাপন করা হয়। এভাবে বেঙ্গল ন্যাশনাল কলেজে তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে শ্রী অরবিন্দ উন্নত জাতীয় শিক্ষা ব্যবস্থার লক্ষ্যে সমগ্র বাংলায় এক বিশাল কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন মাত্র 1 বছর সময়কালের মধ্যে। 2020 সালের জুন মাসে, অর্থাৎ গত বছর জুন মাসে প্রকাশিত একটি লিখাতে বিনায়ক লোহানী নামে একজন লেখক শ্রী অরবিন্দের বরোদার 13 বছর কালকে তার ভারতবর্ষ আবিষ্কার কাল হিসেবে আখ্যায়িত করেছেন। ওই সময়েই শ্রী অরবিন্দ ভারতবর্ষ সম্বন্ধে সম্যক ধারণা অর্জন করেন। 1893 সালে শ্রী অরবিন্দ যখন বিদেশ থেকে বরোদায় চলে আসেন, তখন তার 2 ভাইও দেশে চলে আসেন, বিনয় ঘোষ ও মনমোহন ঘোষ। বিনয় ঘোষ কুচবিহারের রাজার অধীনে চাকরি নেন এবং মনমোহন ঘোষ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের চাকরি নেন এবং পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রেসিডেন্সি কলেজে অধ্যাপকের পদে যোগ দেন। বরোদা নিবাসকালে শ্রী অরবিন্দের প্রথম দিকটি, অর্থাৎ প্রথম আর্ধটি খুব একটা কর্মকাণ্ডের সঙ্গে জড়ানো ছিল না, কিন্তু দ্বিতীয়ার্ধে
এই ১৩ বছরের প্রথমার্ধে শ্রী অরবিন্দ মূলত বরোদা কলেজের অধ্যাপনা এবং সরকারি কাজকর্ম করে গেছেন, কিন্তু দ্বিতীয়ার্ধে তার পরিচিতি হয় কেজি দেশপাণ্ডের সঙ্গে, যিনি তখন হিন্দু প্রকাশ ম্যাগাজিন সম্পাদনা করতেন। এই কেজি দেশপাণ্ডের সাহায্যে শ্রী অরবিন্দের পরিচিত হয়, সহায়তায় শ্রী অরবিন্দের পরিচিতি হয় বাল গঙ্গাধর তিলকের সঙ্গে, এবং এইভাবে শ্রী অরবিন্দ পশ্চিম ভারতের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। বরোদায় থাকা অবস্থায় শ্রী অরবিন্দ মহাভারতের একটি অংশের ইংরেজি তর্জমা করেন এবং প্রখ্যাত ইংরেজি সাহিত্যিক রমেশচন্দ্র দত্তের প্রশংসা লাভে সক্ষম হন। ওই সময়ে শ্রী অরবিন্দ বাংলা শেখেন এবং বিদ্যাপতির কিছু কবিতার ইংরেজি তর্জমা করেন। বরোদা কলেজের শ্রী অরবিন্দের ছাত্রদের মধ্যে অন্যতম ছাত্র কে এম মুন্সি, যিনি পরবর্তীতে বিখ্যাত সাহিত্যিক হিসাবে পরিচিতি পেয়েছিলেন এবং একসময়ে উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন। ১৯০১ সালে শ্রী অরবিন্দ শিলংয়ের মেয়ে মৃণালিনী দেবীর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। পরে ১৯১০ সালে শ্রী অরবিন্দ যখন পণ্ডিচেরি চলে যান তার যুগ সাধনার জন্য, তারপরে ১৯১৮ সালে মৃণালিনী দেবী স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাবার আগে মৃণালিনী দেবী শ্রী শ্রী সারদা মায়ের কাছে দীক্ষা নেন। শ্রীযুক্তা সুধীরা বসু, যিনি নিবেদিতা স্থাপিত মেয়েদের স্কুল দেখাশোনা করতেন, তিনি মৃণালিনী দেবীকে, এবং তিনি মৃণালিনী দেবীর সহপাঠিনী ছিলেন, তিনি মৃণালিনী দেবীকে সারদা মার কাছে নিয়ে গিয়েছিলেন। প্রথমে সারদা মা তাকে দীক্ষা দেননি, কিন্তু অবশেষে সারদা মা মৃণালিনী দেবীকে তার শিষ্যা হিসাবে গ্রহণ করেছিলেন। স্বামী বিবেকানন্দের দেহাবসানের পর ১৯০২ সালে ভগিনী নিবেদিতা দেশের আপামর জনসাধারণকে জাতীয় আন্দোলনে উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে সারা দেশ পরিভ্রমণ করেন এবং ১৯০২ সালের জুলাই মাসে জাতীয় আন্দোলনে বরোদার মহারাজার সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি বরোদা পৌঁছান। বরোদার মহারাজার অনুরোধে তাকে রেল স্টেশনে স্বাগত জানান শ্রী অরবিন্দ, এবং সেই থেকে শ্রী অরবিন্দের সঙ্গে ভগিনী নিবেদিতার পরিচিতি। যদিও এর আগে শ্রী অরবিন্দ ভগিনী নিবেদিতার লিখা কালী দ্য মাদার বইটি পড়েছিলেন। শ্রী অরবিন্দ এবং ভগিনী নিবেদিতার এই সম্পর্ক শ্রী অরবিন্দের কলকাতা বাসকালেও অটুট ছিল। শুধু তাই নয়, শ্রী অরবিন্দ এবং ভগিনী নিবেদিতা যৌথভাবে বহু বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গেও জড়িয়েছিলেন, যেগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ১৯১০ সালে শ্রী অরবিন্দ যখন পণ্ডিচেরি চলে যান চিরদিনের জন্য কলকাতাকে ছেড়ে, তখন তার কর্মযোগিন পত্রিকার দায়িত্ব ভগিনী নিবেদিতার হাতে দিয়ে গেছিলেন। পরবর্তীতে শ্রী অরবিন্দ ভগিনী নিবেদিতা সম্বন্ধে লিখতে গিয়ে লিখেছিলেন, তিনি একজন সত্যিকারের বিপ্লবী, যিনি তার বিপ্লবের কথা অকপটে বলতে পারেন। ভগিনী নিবেদিতা সম্বন্ধে শ্রী অরবিন্দ লিখেছিলেন, তার আত্মা কথা বলে। এইভাবে বাল গঙ্গাধর তিলক, ভগিনী নিবেদিতার মতো মানুষের অনুপ্রেরণায় শ্রী অরবিন্দের বরোদা ত্যাগের পটভূমি তৈরি হয় এবং অবশেষে বঙ্গভঙ্গ আন্দোলন শ্রী অরবিন্দকে বরোদা ত্যাগ করে কলকাতা আসতে অনুপ্রেরণা যোগায়। কলকাতা পৌঁছানোর পর শ্রী অরবিন্দের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ, আলিপুর বোমার মামলায় জড়িয়ে যাওয়া, ব্যারিস্টার দেশবন্ধু চিত্তরঞ্জন এর বিশেষ চেষ্টায় জেল থেকে মুক্তি পাওয়া, এবং পরবর্তীতে স্বাধীনতা আন্দোলন থেকে সরে গিয়ে কলকাতা প্রথমে চন্দননগর এবং পরে পণ্ডিচেরিতে চলে যাওয়ার মধ্যে দিয়ে
যে ঘটনাগুলো ঘটে, এর মধ্যে দিয়ে বিপ্লবী অরবিন্দ ঘোষ ঋষি অরবিন্দ ঘোষে রূপান্তরিত হন এবং আমরা উপহার পাই এক বিশাল দর্শন সাহিত্য রত্ন। তার দর্শন সাহিত্য প্রবেশের আগে আগামী পর্বে শ্রী অরবিন্দের বিপ্লবী জীবন নিয়ে আমরা আলোচনা করব। স্বল্পকালীন হলেও যে বিপ্লবী জীবন ঘটনাবহুল এবং চাঞ্চল্যকর। আমরা সবাই জানি শ্রী অরবিন্দ আলিপুর বোমার মামলায় শ্রী অরবিন্দকে জেল হাজতে নিক্ষেপ করা হয়েছিল, তার বিচার চলছিল, অনেকগুলো জানি, কিন্তু তার মধ্যে অনেকগুলো অজানা ঘটনা আছে যেগুলো সচরাচর মানুষ জানেন না, সচরাচর আলোচনা করা হয় না। আগামী পর্বে শ্রী অরবিন্দের বিপ্লবী জীবন নিয়ে যখন আলোচনা করব, তখন ওই সমস্ত ঘটনাগুলোকে তুলে আনার চেষ্টা করব যে ঘটনাগুলো সচরাচরভাবে শ্রী অরবিন্দের জীবনী বলতে গিয়ে বলা হয় না। সকলকে আজকের মতো নমস্কার। আগামী পর্বে আবার সকলকে পাবো এই আশা রাখছি।